শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে লাস্ট ইয়ার অর্থাৎ 2017 সালে গ্রুপ সি বা ক্লার্ক নিয়োগের যে এক্সাম হয়েছিল সেই পরীক্ষা থেকে, সেই পরীক্ষায় দেখো চারটে পার্টে টোটাল 60 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, যেখানে জেনারেল নলেজ বা জিকে ছিল 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী ছিল 15 নম্বর, ইংরাজি ছিল 15 নম্বর এবং 15 নম্বর ছিল অ্যারিথমেটিক। তো আজকের ক্লাসে আমরা সেই 60 নম্বরের মধ্যে থেকে অ্যারিথমেটিকের যে 15 নম্বর বা 15টি কোশ্চেন ছিল সেই 15টি কোশ্চেন সলভ করব। আজকের এই ক্লাস থেকে তোমরা এই অঙ্কগুলো দেখলে নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই গ্রুপ সি এর পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে বা কোন কোন চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং পিওন বা ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পদের নিয়োগের জন্য একটা প্রিপারেশন শুরু করেছে এবং আগামী কিছুদিনের জন্য বা কয়েক মাসের মধ্যে হয়তো সেই বিজ্ঞাপন বেরিয়েও যাবে। ঠিক আছে, তো দেখো সেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর প্রিপারেশনকে লক্ষ্য রেখে আজকে আমরা এই ম্যাথগুলোকে সলভ করব। দেখো আজকের প্রথম যে অঙ্কটি রয়েছে, তো সেখানে কি বলা হচ্ছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করত তবে তার 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? দেখো ঘড়িটির বিক্রয় মূল্য চাইছে। সাধারণত এই ধরনের কোশ্চেন লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে আসতে দেখা যাচ্ছে লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে। তো এই ধরনের কোশ্চেন আসলে সাধারণত এখানে ঘড়িটির বা দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চাওয়া হয়, কিন্তু এখানে কোশ্চেনটির বিক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ একটু আলাদা আছে, খেয়াল করতে হবে, নাহলে কিন্তু কোশ্চেনটা অনেকেই এটা সমাধান করতে পারো কিন্তু উত্তর ভুল করে আসার সম্ভাবনা রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, 10% ক্ষতি আর পরবর্তীতে 54 টাকা বেশিতে বিক্রি করলে তার 8% লাভ হবে। এই যে 10% ক্ষতি আর 8% লাভ, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স, যদি আমরা ক্রয় মূল্যটাকে 100% বা 100 ধরি, তাহলে এই 10% ক্ষতি আর 8% লাভ এর মধ্যে ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 10 আর 8 18%। ঠিক আছে, বা 18। তাহলে এই 18% বা 18 এর মান হচ্ছে কত? এই যে কত টাকা বেশিতে বিক্রি করেছিল 54 টাকায়। ঠিক আছে, এই ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য তো 54 টাকা। আর আমরা দেখলাম এই 10% ক্ষতি আর 8% লাভের মধ্যে পার্থক্য কত? 18%। তাহলে এই 18% এর মানই হচ্ছে 54 টাকা। ঠিক আছে, তাহলে 1% এর মান কত? 1% মান 3 3 18 54 3। আর আমাদের 100% এর মান কত? ঠিক আছে, 100% এর মান হবে কত? 300 টাকা। তাহলে এই 300 টাকাটা হচ্ছে কি না ঘড়িটির ক্রয় মূল্য, যেটাকে আমরা 100% ধরে করলাম। 100% মানে অ্যাকচুয়ালি কত? 300 টাকা। তাহলে ঘড়িটির সিপি হচ্ছে সিপি বা ক্রয় মূল্য সমান সমান 300 টাকা। বেশিরভাগ অঙ্কে এই ক্রয় মূল্যটাই জানতে চাওয়া হয় এবং এটাই উত্তর হয়ে থাকে। ক্রয় মূল্য চাইলে এটাই উত্তর, কিন্তু লক্ষ্য করো এই কোশ্চেনটিতে কিন্তু বিক্রয় মূল্য জানতে চাইছে। তার মানে কি, এই ক্রয় মূল্য পেয়ে গেছি, এবার আমাকে সেলিং প্রাইস বের করতে হবে, এসপি। এসপি সমান সমান কি হবে? সে কিভাবে বিক্রি করেছিল না 10% ক্ষতিতে। তাহলে 300 টাকার জিনিস 10% ক্ষতিতে মানে 30 টাকা ক্ষতি হয়েছিল, মানে 270 টাকায় বিক্রি করেছিল, তাই না? মুখে মুখে হয়ে গেল 270 এই ঘড়িটির বিক্রয় মূল্য 270। বা তুমি এইভাবে করতে পারো 300 ইনটু 10% ক্ষতি মানে কি আমাদের চোখের সামনে 90/100 ভাসে, তার মানে কি এটা কাটাকাটি করে দিলে 270 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য ছিল, এটা অ্যানসার। ঠিক আছে, অনেকে এটা সিপি 300 বেরোয় এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে বললাম সিপিটাই জানতে চাওয়া হয়। এবং এই কোশ্চেনটিতেও দেখবে প্রথম দিকে হয়তো অপশন 300 যদি থাকে, তোমার প্রথমেই তুমি কি করলে 300তে টিক দিয়ে দিলে, তার মানে কোশ্চেনটা কিন্তু উত্তর ভুল হয়ে গেল। ঠিক আছে, এগুলো খেয়াল করে করবে, কোশ্চেনে কি জানতে চাইছে সেটা একটু সাবধান ভালো করে কোশ্চেনটা পড়ে নিয়ে তারপরে অ্যানসার করার চেষ্টা করবে। দেখবে অনেক সহজ সহজ কোশ্চেন কিন্তু এই ধরনের জিনিসগুলোকে যদি আমরা ঠিকঠাক খেয়াল না করি তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যায়। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত তারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকবে। দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমাদের চোখের সামনে তো এলসিএম লসাগু কথা ভেসে উঠছে।
কিন্তু বলা হয়েছে প্রতি এত এত দিয়ে ভাগ করলে 4 5 6 7 এইভাবে ভাগশেষ থাকবে। দেখো ভালো করে খেয়াল করো, এই 5 আর 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, ডিফারেন্স কত 1, 7 থেকে 7 দিয়ে ভাগ করলে 6, ডিফারেন্স 1। তার মানে আমাকে ওই একটাকে কাজে লাগাতে হবে, লসাগু করার পর একটাকে কাজে লাগাতে হবে। তাহলে এটা আমরা মুখে মুখে করতে পারি। লসাগু করব কিভাবে দেখো, 5 6 7 8 9 এর লসাগু এলসিএম, এলসিএম কি হবে, এলসিএম হবে 5, 6, 7, 8 আর 9। তাহলে এই লসাগু যদি করি আমরা, যদি করি তাহলে দেখো 5 6 30 গুণ করি, 5 6 30। আচ্ছা এই 30 এর মধ্যে এখানে 2 চলে গেল, তাহলে 4 30, এখানে এটা 2 গুণ 4, 30 এর মধ্যে তো একটা 30 কে একটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 30 120, 120 মানে আমার এইটা আর এটার কাজ হয়ে গেল, 120 হয়ে গেল। এবার 120 এর মধ্যে দেখো এটা 3 গুণ 3, তার মানে 3 একটা 3 দিয়ে তো ভাগ যায় 120 কে, তার মানে 360 গুণ 3, 360 গুণ 3, 360 এর মধ্যে একটা 3 ছিল, তাহলে এই 3 এর কাজ হয়ে গেল, জাস্ট 3 দিয়ে গুণ করলে 360। এবার 360 কে 7 দিয়ে গুণ করলে 360 গুণ 7, তার মানে 3 6 7 42 এর 2 হাতে 4, 3 7 21 4 25, 2520। ঠিক আছে, যেহেতু প্রতি ক্ষেত্রে যে ভাগশেষ গুলো থাকতো তাদের প্রতি ক্ষেত্রে ডিফারেন্স দেখো 5 থেকে 4, ডিফারেন্স 1, সেই 1 কি করতে হবে, এবার অনেকে এখানে 1 যোগ করে দেয়, তাহলে নির্ণয় সংখ্যাটি হবে, নির্ণয় সংখ্যাটি সমান সমান এই 2520 যেটা এলসিএম এসেছে। এই ধরনের ক্ষেত্রে ওই যে 1 কিন্তু এখানে প্লাস করলে হবে না, অনেকে ভুল করে প্লাস 1 করে দেয়। 1 করলে কি হবে, প্রতি ক্ষেত্রে ভাগ করলে সেই 1 যদি বাড়িয়ে দিই তাহলে 1 করে অবশিষ্ট থাকবে, কিন্তু 1 করে অবশিষ্ট থাকার কথা না, 4 5 6 এবং আলাদা আলাদা। তাহলে কি করতে হবে, সেই 1 এর থেকে 2520 মাইনাস 1 তার বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে ওই যে ডিফারেন্স যে 1, সেই 1 মাইনাস করে দিতে হবে, তাহলে কি হবে 2519। ঠিক আছে, এটা হবে এই কোশ্চেনটির সঠিক উত্তর। এগুলো খেয়াল করে করবে। এই অঙ্কটাও কিন্তু অপশনে দেখা গেল 2521 দেওয়া আছে, আর তুমি কি করবে, ওই 1 যোগ করে 2521 টিক দিয়ে দিলে, তাহলে কিন্তু এই ধরনের সহজ অঙ্ক ভুল হয়ে গেল। এবং এই লসাগু গুলোকে মুখে মুখে কিভাবে করতে হয় খুব ফাস্ট, তার জন্য তোমাকে ওই লসাগু বসাগু চ্যাপ্টারটা ভালো করে আয়ত্তে আনতে হবে। মুখে মুখে লসাগু করার কৌশল আমরা যখন লসাগু বসাগুর অধ্যায় করিয়েছি সেখানে কিন্তু শিখিয়েছি কিভাবে মুখে মুখে ছোট ছোট সংখ্যার লসাগু বা গসাগু করা যায়। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট কোশ্চেন গুলো দেখে নিই। এবার কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় লাগবে। তার মানে এটা ট্রেনের অধ্যায়, ট্রেনের চ্যাপ্টার থেকে। তো এটা কি বের করতে বলা হয়েছে, সময় বের করতে বলা হয়েছে। তো সময় বের করার নিয়ম কি, সময় বের করার নিয়ম হচ্ছে ডিসটেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে এখানে 70 মিটার লম্বা ট্রেন যদি 105 মিটার ব্রিজকে অতিক্রম করতে চায়, তাহলে মোট ডিসটেন্স যেতে হবে 70 প্লাস 105, মানে 175 মিটার পথ যেতে হবে। এটা হচ্ছে এখানে ডি এর ভ্যালু, ডি সমান সমান ডিসটেন্স এটা। আর গতিবেগ রয়েছে কত, 75 কিমি পার ঘন্টা, কিন্তু আমাকে যেহেতু এটা মিটারে আছে তাহলে 75 কে কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ড আনতে হবে। তাহলে স্পিড ইকুয়াল টু 75 ইনটু কত না, মিটার পার সেকেন্ডে আনতে হলে 5 এর 18 দ্বারা গুণ করতে হয়, এটা আমরা জানি। তাহলে 18 দিয়ে কাটাকাটি যদি করো, তাহলে 18 সঙ্গে 75 এর কাটাকাটি করলে 3 6 18, 3 25 75, তার মানে 125 বাই 6। ঠিক আছে, এবার টাইম বের করতে হবে। আমার টাইম বের করার ফর্মুলা কি, এই স্পিডকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 175 ইনটু একবারে যদি ভাগ থেকে গুণে চলে যায় তাহলে এটা উল্টে যাবে, 6 বাই 125। ঠিক আছে, তাহলে একবারে আমি কি করলাম, স্পিডকে এই ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলাম, ভাগ থেকে একবার এখানে ভাগ না লিখে কি করেছি, গুণ লিখেছি। এইজন্য স্পিডটাকে আমরা এখানে কি করেছিলাম, উল্টে লিখলাম। কাটাকাটি করো, 25 দিয়ে 5 25 125, 7 25 175, মানে 6 7 42 বাই 5। এবার এটাকে ভাগ করে দিলে কি হবে, 8 শূন্য 2 এর 5 সেকেন্ড। ঠিক আছে, 8 শূন্য 2 এর 5 সেকেন্ড এত সময় লাগবে, এটাই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 3 শেষ হলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 4, ভীষণ সোজা আরেকটি অঙ্ক। এটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। এটা তুমি পার্সেন্টেজের চ্যাপ্টারের অঙ্ক বলতে পারো। অনেকে
এটাকে পরিমিতির অঙ্ক আবার ভাবলে ভাবা যেতে পারে, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজের অঙ্ক যদি আমরা ভাবি, সেই সোর্সে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ে এবং প্রস্থ দেখো সেম একই পার্সেন্টেজ কমেছে, একই পার্সেন্টেজ বৃদ্ধি একই পার্সেন্টেজ হ্রাস, এরকম হলে মোট পরিবর্তন সবসময় কি হয়, হ্রাস হয় বা কমে, ঠিক আছে। তো এটা সূত্র দিয়ে করা যেতে পারে। সূত্র দিয়ে তুমি যদি করো a প্লাস বি প্লাস এ গুণ বি বাই 100, এরকম একটা সূত্র আছে। এখানে যেহেতু এ একই পরিমাণ, এর ভ্যালু 15% বৃদ্ধি, বি এর ভ্যালু 15% হ্রাস, সেই জন্য আমরা কি করব, এইখান থেকে এইটুকু না লিখলেও হবে, এইটুকু দরকার নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে। এবং এই ধরনের অঙ্ক কি হয়, সবসময় কমে, তাহলে হ্রাস পাবে বা কমবে, হ্রাস পাবে কত, সমান সমান জাস্ট এই দুটো সংখ্যা গুণ করে 100 দিয়ে ভাগ করে দিলে উত্তর হয়ে যায়। কত হবে না, 15 ইন্টু 15 বাই হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে এটা যদি কাটাকাটি করো বা গুণ করো, তাহলে 225 বাই 100, তার মানে 2.25%, ঠিক আছে, 2.25%। যদি এরকম পয়েন্টে থাকে ভালো, আর যদি ভগ্নাংশে থাকে তাহলে এটাকে ভগ্নাংশে লিখলে কি হতো, 2 পূর্ণ 1/4.25 মানে 1/4%, ঠিক আছে। এর মধ্যে যেটা অপশনে থাকবে সেটা রাইট উত্তর, ঠিক আছে। এবার পরবর্তী কোশ্চেন গুলো সলভ করি। দেখো কোশ্চেন নাম্বার 5, ছোট্ট একটি সূচক বা ইন্ডেক্স থেকে কোশ্চেন দেওয়া হয়েছিল, ভীষণ সোজা একটি কোশ্চেন। দেখো সলভ করি। এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে এই যে বেস, এই নিচের সংখ্যাগুলোকে বেস বলা হয় এবং উপরের সংখ্যাগুলোকে পাওয়ার বলা হয়। এই ধরনের অঙ্ক সলভ করার ক্ষেত্রে চেষ্টা করতে হয় এই বেসগুলোকে, এর মধ্যে সবচেয়ে ছোট যে বেসটি রয়েছে সেই ছোট বেসে প্রকাশ করার, অর্থাৎ এখানে 2 আছে সব থেকে ছোট, তাহলে বাদবাকি বেসগুলোকে এই 2 তে আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা 4 কে কি করব, 2 দিয়ে প্রকাশ করব। তাহলে কিভাবে লিখব, 2 টু দি পাওয়ার, দেখো 2 তার পাওয়ারে আবার 0.5 আগে থেকেই ছিল, ইনটু দেখো এটা 0.5, এটাকে যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে 5/10, 5/10 কাটাকাটি করলে 1/2, 1/2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইবার দেখো এই যে 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 0.5 রয়েছে, নিয়ম হচ্ছে এই পাওয়ারের সঙ্গে বাইরের এই পাওয়ার গুণ হয়, তাহলে 2 দিয়ে 0.5 কে গুণ করলে 5 গুণ 10 1.0 হবে, অর্থাৎ এটা 2 টু দি পাওয়ার 1 বা তুমি 1.0 যাই লেখো একই ব্যাপার, ইনটু এই যে হাফ টু দি পাওয়ার 4 রয়েছে, এই 4 কি হবে, 1 এর পাওয়ারও 4, 1 এর পাওয়ার 4 মানে 4ই হয়, এই সরি 1 এর পাওয়ার 4 মানে 1ই হয়, 1 কে 4 বার গুণ করলে একই হয় উপরে, আর নিচে 2 টু দি পাওয়ার 4, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 4 ইনটু দেখো পাশে 2 টু দি পাওয়ার 4 ছিল। এইবার দেখো এটা সূচকের অঙ্ক ঠিকই, কিন্তু সূচকের নিয়ম খুব বেশি প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না, কারণ দেখো এখানে এটা কেটে যাচ্ছে, কেটে দিতে পারি, না হলে এটা উপরে তুলে নিয়ে ইনভার্সের নিয়ম অনুসারে এটা 2 টু দি পাওয়ার -4 করে নিয়ে তারপর একসঙ্গে সূচকের নিয়ম অনুসারে যোগ করলে হতো, কিন্তু অত করার দরকার নেই। এটা দেখো 2 টু দি পাওয়ার 1.0 মানে 2, অনলি 2, তাহলে এটাই কিন্তু এই কোশ্চেনটির অ্যান্সার, ঠিক আছে, 2 অ্যান্সার। দেখো এবার নেক্সট কোশ্চেন সলভ করি। কোশ্চেন নাম্বার 6, দশমিক ভগ্নাংশের একটি গসাগু নির্ণয় করতে দেওয়া হয়েছিল। দশমিক ভগ্নাংশের গসাগু নির্ণয় করার নিয়ম তোমরা আশা করি নিশ্চয়ই জানো। কি করতে হয় না, দেখতে হয় দশমিক সংখ্যাগুলোর মধ্যে দশমিক বিন্দুর পরে সবচেয়ে ম্যাক্সিমাম কত ঘর রয়েছে। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এটার মধ্যে 3 ঘর আছে, তাহলে বাদ বাকি দশমিক ভগ্নাংশগুলোকে ওই 3 ঘরে পরিণত করতে হবে দশমিক বিন্দুর পরে। তাহলে কি করবে, এটা 1 ঘর ছিল, 3 ঘরে প্রকাশ করব, তাহলে আরো দুটো জিরো বসিয়ে দেবো, ঠিক আছে, কমা দেখো 0.51 ছিল, 2 ঘর ছিল, 3 ঘরে আনতে হলে আরেকটা জিরো বসিয়ে দাও, আর এটা 0.153, ঠিক আছে। তাহলে দশমিক বিন্দুর পরে সমান সংখ্যক ঘরে পরিণত করলাম। এবার কি করব, দশমিক বিন্দু তুলে দিলে দেখো এটার নিচে কি আসবে, 1000, এখানে দশমিক বিন্দু তুলে দাও, দেখো 1000, এখানেও দশমিক বিন্দু তুলে দাও, তাহলে 1000, তাহলে তিনটে এবার ভগ্নাংশে পরিণত হলো। এবার এদের কি করব আমরা, গসাগু, ভগ্নাংশের গসাগু নির্ণয় নিয়ম নিশ্চয়ই তোমরা জানো যে লবগুলির গসাগু নির্ণয় করতে হয় আর হরগুলির লসাগু করতে হয়। তাহলে এখানে উপরে হবে HCF আর নিচে হবে LCM। তাহলে এবার অ্যান্সার কি আসবে, দেখো যদি উপরেগুলো HCF করি তাহলে এই সবগুলো সংখ্যাকে ম্যাক্সিমাম কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, দেখো 3 17 51, 17 দিয়ে যাবে, 17 দিয়ে ম্যাক্সিমাম প্রত্যেকটাকে ভাগ যাবে, তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 17 আর নিচের সংখ্যাগুলোর একই সংখ্যা আছে, তাহলে এদের লসাগু হচ্ছে 1000। তাহলে আমার অ্যান্সার আসলো 17/1000। যেহেতু কোশ্চেনটি দশমিক ভগ্নাংশে ছিল তাই আমরা অ্যান্সারটাকে দশমিকে প্রকাশ করব, তাহলে এটা আসবে কত, 0.3
3 ঘর বাদে দশমিক হবে, কারণ 1000 দিয়ে ভাগ 3টে শূন্য আছে, তাহলে 0.017 এটা হবে এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো ভীষণ সোজা ছিল। এবার দেখো পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে আমরা সেগুলো সলভ করি। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে দেখো, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে তবে অতিরিক্ত কতজন লোক লাগবে, অতিরিক্ত কতজন লোক লাগবে জানতে চাওয়া হয়েছে। দেখো ভীষণ সোজা, ঐকিক নিয়ম বা তৈরাসিক রুল বা তৈরাসিক পদ্ধতি বা চেন রুল, এই অধ্যায়ের একটা খুব ছোট্ট অঙ্ক দিয়েছে। এটা বিভিন্ন টেকনিকে করা যায়। 14 জন লোক 12 দিনে, দেখো 14 জন লোক 12 দিনে যা কাজ করে সেই টিউবওয়েলটি কতজন লোক 8 দিনে করতে পারবে। তাহলে x জন লোক 8 দিনে করতে পারবে, এটা ধরে যদি নিই তাহলে x এর ভ্যালু কত হবে, দেখো x এর ভ্যালু হবে 14 গুণ 12 বাই 8, কাটাকাটি করো 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে কাটো 7, 7 দুগুণ এই 7, 2 দিয়ে 7 দুগুণ 14, তাহলে x এর ভ্যালু হচ্ছে 21। তার মানে 21 জন লোক লাগবে 8 দিনে কাজটা করতে হলে, 21 জন লোক লাগবে। কিন্তু অলরেডি 14 জন লোক কাজ করছিল, তাহলে অতিরিক্ত লোক লাগবে কত, অতিরিক্ত, যেহেতু অতিরিক্ত জানতে চাইছে, অতিরিক্ত লোক লাগবে এই 21 মাইনাস 14, তার মানে 7 জন হচ্ছে এই কোশ্চেনটির অ্যান্সার। ঠিক আছে, 7 জন অ্যান্সার। তো এটাকে আরেকটা নিয়মেও করা যেতে পারতো। আমরা যেমন ধরো এরকম যদি করতাম যে জনকে ধরো আমরা মেন ধরলাম, আর কি লোক দিন ছিল ডেজ, আর টিউবওয়েল টি লিখলাম। এবার দেখো কতজন লোক বলা হয়েছিল, 14 জন লোক 12 দিনে, তাহলে 14 জন লোক 12 দিনে একটি কাজ করে। টিউবওয়েলটা একটি টিউবওয়েল বা যাই হোক, এটা যেহেতু টিউবওয়েলটা বা কাজের পরিমাণ তো দুই ক্ষেত্রেই সেম রয়েছে, তাহলে এই কাজের এখানে কোনো ভূমিকা থাকবে না। এবার পরবর্তী লাইনে জানতে চাওয়া হয়েছে 8 দিনে কতজন লোক লাগবে। ঠিক আছে, তাই একই সেম পরিমাণ টিউবওয়েল বসাতে, টিউবওয়েলটা যদি সেম, তাহলে এটা আমার প্রয়োজন নেই এখানে। ঠিক আছে, তাহলে এরকম পাতিয়ে জাস্ট এরকম মাঝখান দিয়ে দাগ দিয়ে, যেহেতু এখানে কাজের কোনো হিসাব নেই, কাজ সেম আছে, শুধু কাজটা উল্টে যায়, তাহলে কাজ যেহেতু নেই, কিছু উল্টানোর ব্যাপার নেই, কাটাকাটি করো 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে কাটো এটা 7, তাহলে এটা কত হচ্ছে 3 7 21। এবার 21 জন লাগবে, কিন্তু যেহেতু সেখানে 14 জন লোক অলরেডি কাজ করছিল, তাহলে অতিরিক্ত কতজন লাগবে, এখান থেকে এই যে মাইনাস করে দিলে এই আনসারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দুই ভাবেই আমরা করতে পারি। হলো, এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলা হচ্ছে, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত। তাহলে এটা আমরা ধরে নেব অরিজিনালি সংখ্যাটা হচ্ছে 100, এবার একে 3 বার ছাড় দিয়ে কমানো হয়েছে, তাহলে কমালে কি হবে, 10% কমানো মানে 90/100 বা 9/10 লিখতে পারো। তারপর 20% ছাড় মানে কি 80/100, আর 30% ছাড় মানে কি 70/100। ঠিক আছে, 10% ছাড় মানে কি 100 ছিল 90 হয়েছে, তাহলে 3 বারই কমেছে বলে ছোট সংখ্যাগুলো উপরে রাখলাম। এবার কাটাকাটি করো, দেখো একটা শূন্য 100 কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে দাও, তাহলে থাকছে কত, দেখো হচ্ছে কত 8 নং 72, 72 ইন্টু 7, 72 ইন্টু 7, 7 দুগুণ 14, 4 হাতে 1 50, 504 বাই হচ্ছে 10, তার মানে কত 50.4। তাহলে দেখো এই যে 100 ছিল অরিজিনাল সংখ্যাটা, 3 বার যখন ছাড় দেওয়া হলো কমে সেই সংখ্যাটা পরিণত হলো 50.4-এ। তাহলে এখানে বলা হয়েছে ছাড় দেওয়া হলো কতটা, তাহলে কতটা কমলো। ঠিক আছে, অনেকে এইটাই আনসার রেখে দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে যায়, বা এই অপশনটা কিন্তু প্রথম দিকে থাকে। যেহেতু জানতে চাইছে এটা তো 100 ছিল কমে এত হলো, তাহলে ছাড় কত, ছাড় বের করতে হলে কি করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে, মাইনাস করলে হবে দেখো 100 থেকে যদি এটা বাদ দিই তাহলে পয়েন্ট, এটা 6 মানে 6 4 আছে 10 হবে, 6 হলে হাতে 1 আছে 10 হবে, 9 হলে, ঠিক আছে 6 আর কত হলে 10 হয়, 4 হলে 49.6%, এটা হবে আনসার। ঠিক আছে, সবসময় খেয়াল করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা তো প্রথম অপশনের মধ্যে রাখা হয়, এই মানটাকে, এই মানটা কিন্তু উত্তর নয়, কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো মোট সেটা জানতে চাইছি। আমরা এটা 100 ধরে নিয়ে কত কমে কত হলো, 3 বার ছাড় দেওয়ার পর কমে কত হলো সেটা এটা, তাহলে ছাড়ের পরিমাণ বের করার জন্য কি করতে হবে, এটা থেকে এটা মাইনাস অবশ্যই করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর এটা। এবার দেখে নিই নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য
1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদিও ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর লাভের অনুপাত কত? দেখো, এটি অংশীদারি কারবার থেকে দেওয়া হয়েছে, ভীষণ সোজা একটি অঙ্ক। এই অংশীদারি কারবার মূল বিষয় হচ্ছে মূলধনের অনুপাত যা হবে সবসময় লভ্যাংশের অনুপাতও সেরকম অনুপাতে পাবে। যে বেশি টাকা ইনভেস্ট করবে সে বেশি লভ্যাংশ পাবে, যদি দুজনেই সেম টাকা ইনভেস্ট করে সেম লভ্যাংশ পাবে, অর্থাৎ এই ইনভেস্টের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম। সুতরাং এখানে দেখো এ আর বি এর ইনভেস্টের পরিমাণ কি ছিল, এ আর বি এই দুজনের ইনভেস্টের অনুপাত যদি আমরা বের করি, ইনভেস্টের অনুপাত বা মূলধনের অনুপাত, তাহলে কি হবে 1200 টাকা 5 মাসের জন্য, তার মানে 1200 ইন্টু 5 ইস্টু বি কত টাকা দিয়েছিল দেখো 750 টাকা 4 মাসের জন্য, তাহলে 750 ইন্টু 4। এটা যদি কাটাকাটি করি তাহলে কিসের অনুপাত বেরোবে, মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাতই সবসময় লভ্যাংশের অনুপাত হয়। সুতরাং এই যে 450 টাকার মধ্যে কে কত টাকা লাভ পেলো, তারপরে সেই প্রাপ্ত লভ্যাংশের অনুপাত বের করার এটা কোনো দরকারই নেই। এই মূলধনের অনুপাত বের করতে পারলে আমাদের লভ্যাংশের অনুপাত হয়ে গেল, অর্থাৎ এখানে এটার কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটলে এটা 15, 150, 150, এবার যদি কাটি আমরা 4 দিয়ে 300, ঠিক আছে 300, আর এই 150 দিয়ে 300 কে কেটে দাও 2, আর এখানে হচ্ছে 1, তার মানে আমার ফাইনালি অনুপাত আসলো 2:1। তাহলে এটাই ছিল তাদের ইনভেস্টের অনুপাত বা মূলধন অনুপাত, আর এটাই তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, এটাই লভ্যাংশের অনুপাত। মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাত সবসময় সেমই হয়। এবার আমরা যদি এই অনুপাতটাকে কাজে লাগিয়ে এখান থেকে কার কত লভ্যাংশ, এর কত লভ্যাংশ, বি এর কত লভ্যাংশ বের করে তারপর অনুপাত করি, সেক্ষেত্রে এটাই আসবে। সুতরাং অযথা আমাদের সময় লস করে কাজ নেই। নেক্সট চলে যাই, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে? যন্ত্রাংশ সেম, তার মানে এটার কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আমার হিসাবটা কি হবে, আসবে 16টি মেশিনের লাগে 27 দিন, মেশিন আর হচ্ছে দিন, 16টি মেশিনের লাগে 27 দিন। এবার কি করা হয়েছে, আরো 2টো মেশিন বসানো হয়েছে, তার মানে মেশিনের সংখ্যা হয়ে গেছে 18টি, 16 প্লাস 2 18টি। তাহলে এবার কতদিন সময় লাগবে? এই মাঝখান দিয়ে দাগ দিয়ে তুমি কাটাকাটি করে দাও, 9 দুগুণ 18, 3 নং 27, 2 দিয়ে কেটে দাও, 8 দুগুণ 16, এবার এটা গুণ করে দাও, 8 3 24 দিন। ঠিক আছে, 24 দিন লাগবে, কিন্তু আগে লাগতো কতদিন, 27 দিন, তাহলে এখন লাগছে 24 দিন, দুটো মেশিন বসানোর ফলে। এখানে জানতে চাইছি তাহলে কতদিন কম সময় লাগলো, সময় কম লাগবে, তাহলে কম লাগলো সময়, এই 27 থেকে আগে লাগতো 27 দিন, এখন লাগে 24 দিন, তাহলে বিয়োগ করে দিলে 3 দিন। ঠিক আছে, তাহলে এই 3 দিন হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। তো এটা আমরা অন্যভাবেও করতে পারতাম যদি এইভাবে করতাম, 16টি মেশিনের লাগে 27 দিন, 16 ইন্টু 27 যা কাজ হয়। এবার কি বলা হয়েছে, দুটো মেশিন বসানো হয়েছে, তার মানে 18টি মেশিন হয়ে গেছে। কতদিন লাগবে যদি এক্স ধরে নিতাম, এবার কাটাকাটি করতাম, তাহলে কি হতো, 9 দুগুণ 18, 3 নং 27, 2 দিয়ে কাটলে এটা 8, তাহলে দেখো 24 সমান সমান এক্স, তার মানে এক্স 24 দিন লাগতো। মোট ধরেছিলাম এক্স মানে দিন, তাহলে 24 দিন, আগে লাগতো 27 দিন, তাহলে কতদিন কম লাগবে, সেই এই যে এখানে যেমন 27 মাইনাস 24 করে দিলাম, এটা করে দিলেই ওর অ্যান্সার হয়ে গেল 3 দিন। আশা করছি এই প্রসেস বা যে কোনো একটা প্রসেসে করলেই হবে। ঠিক আছে, যেহেতু এটা আমরা মিসলেনিয়াস টাইপ মানে বিভিন্ন টাইপের অঙ্ক 2017 সালে যেটা এসেছিল সেগুলো সলভ করছি, সেই জন্য এখানে কিন্তু খুব বেশি শেখাতে পারছি না আমরা। এই শিখতে হলে চ্যাপ্টার ধরে ধরে যে প্র্যাকটিস করতে হয়, সেটা চ্যাপ্টারে আমাদের যে জিকে দিশা ইউটিউব চ্যানেলে দেখো বিভিন্ন চ্যাপ্টারের উপর ক্লাস আছে, সেগুলো দেখে নিতে পারো। এছাড়া আমাদের অনলাইন ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, পেইড কোর্স, অনলাইন যে পেইড কোর্স রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা চ্যাপ্টার ধরে ধরে শেখাতে পারি। এগুলো জাস্ট একটা আইডিয়া, কোন কোন চ্যাপ্টার থেকে এই ধরনের পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে, কি ধরনের কোশ্চেন আসে, সেগুলো আইডিয়া পাওয়ার জন্য আমরা এই ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছি। ঠিক আছে, আজ আমরা 2017 সালের স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি বা ক্লার্ক নিয়োগের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যে ম্যাথের পার্ট থেকে সলভ করছি, সেই ম্যাথের পার্টের সলভের দেখো পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 11, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, লসাগু গসাগু থেকে দেওয়া হয়েছিল। এই লসাগু গসাগু থেকে এই টাইপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে, 5টি ঘন্টা একসাথে একবার বাজার পর যথাক্রমে 9, 6, 4, 10 ও 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমবার একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে?
এই টাইপের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যেহেতু এই যে 5টি ঘন্টা একটা নির্দিষ্ট বিরতিতে বাজার কথা বলা হয়েছে, একবার একসঙ্গে বাজার পর আবার কমপক্ষে কতক্ষণ পর একসঙ্গে বাজবে, এই কমপক্ষে কথাটা থাকার জন্য আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেকেন্ড, এই সেকেন্ডগুলোর এলসিএম। তাহলে এলসিএম ইকুয়াল টু বা লসাগু কত হবে, দেখো 9 আর 6 এর প্রথমে 9 আর 6 লসাগু কত হবে 18, 18 গেল। এবার 4 দিয়ে দেখো 8 কে কাটাকাটি যায়, তাহলে 4 এর কোনো ভূমিকা নেই, 18 হয়ে হলো 18। 18-র মধ্যে দেখো যদি আমরা এটা 18 থেকে 18-র মধ্যে 2 2 9 দুগুণ 18, 5 দুগুণ 10, 2 আছে, তাহলে 5 5 18, 5 দিয়ে 18 কে গুণ করো, 5 আর 90, সেই 90 এর মধ্যে দেখো 2 তো আছে, 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 4 9 36, 360 সেকেন্ড। 360 সেকেন্ড হচ্ছে লসাগু। মুখে মুখে করা যায়, আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলে মুখে মুখে কিভাবে লসাগু করতে হয় সেটা সেই পার্ট দেখে নাও। আমি এখানে মুখে মুখে কিভাবে করলাম, নিশ্চয়ই তোমরাও করতে পারবে। তো দেখো 360 সেকেন্ড লসাগু। এবার 360 সেকেন্ড পর পর ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। বলা হয়েছে 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে মোট কতবার বাজবে। তাহলে মোট কতবার বাজবে, বাজার সংখ্যা বার ইকুয়াল টু এই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড বাই হচ্ছে এটা 360 সেকেন্ড, কাটাকাটি করলে বুঝতেই পারছো 10 হচ্ছে, তাহলে 10 বার। এইবার যেহেতু এই 10 কিন্তু 10 বার আসলো, অনেকে এই অপশন দেখে 10 কিন্তু প্রথমের দিকে অপশন থাকে আর টিক দিয়ে দেয়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে স্টার্টিং এ তো একবার বাজবে, তারপরেও আবার পরবর্তী 1 ঘন্টায় 10 বার বাজলো, তাহলে টোটাল মোট কতবার বাজবে, মোট বাজবে 1 প্লাস এই 10। শুরুতে 1, সবসময় শুরুতে একবার, স্টার্টিং এ একসঙ্গে একবার 1 বাজবে, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 11 বার। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু খেয়াল রাখবে, এই 1 কিন্তু যোগ করতেই হবে, এই 1 যোগ না করলে এই ধরনের অঙ্কে কিন্তু ভুল হয়ে যাবে। যদি বলতো প্রথমবার বাজার পর 1 ঘন্টায় কতবার বাজবে, প্রথমবারকে বাদ দিলে তাহলে 10 উত্তর হতো। ঠিক আছে, প্রথমবারকে নিয়ে কিন্তু টোটাল 11 বার অ্যান্সার হবে। চলে যাই নেক্সট কোশ্চেনে। 3টি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11 24 যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং এই অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে এখানে মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি কি কি। ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি অঙ্ক, দুটো অঙ্কই পরপর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল এবং এটি যথেষ্ট কঠিন যদি তুমি ঠিকঠাক ভাবে মাথাটাকে কাজে না লাগাতে পারো পরীক্ষার হলে। ঠিক আছে, একটু ঘাবড়ে যাও বা একটু ঠিকঠাক ব্রেন ঠান্ডা না থাকে, তাহলে কিন্তু এই অঙ্কটি তোমাকে ভীষণ সময় নষ্ট করে দিতে পারে পরীক্ষার হলে। তো এটা কি করব, দেখো এই যে কি বলা হয়েছে, বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6। এই 7:6 এটাকে আমরা যদি ভগ্নাংশ করে দিই 7/6 হবে। দেখো অনুপাত আর ভগ্নাংশ একই কথা, সমার্থক বহন করে। তো এই 7/6 এই যে ভগ্নাংশটা, এটা কি মাঝের ভগ্নাংশ থেকে, দেখো অনুপাতটি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, তাহলে মিডিল ভগ্নাংশটা কি হবে, মাঝের ভগ্নাংশটি হবে এর থেকে যদি আমরা 1/3 বাদ দিয়ে দিই তাহলে মাঝের ভগ্নাংশটা পাবো, মাঝের ভগ্নাংশটা তাহলে কত হবে, সেটা 6 লসাগু 7 বিয়োগ দেখো কত হচ্ছে, 6 লসাগু হলে 7 বিয়োগ এখানে 3 দুগুণ 6, 2 2 অক্ষে 2, তাহলে 5 এর 6, এটা কিন্তু মাঝের ভগ্নাংশ পেয়ে গেলাম। তার মানে এবার কিন্তু আমরা এই কোশ্চেনটিতে যা যা চাইছে সবই বের করতে পারবো। দেখো মাঝের ভগ্নাংশ যদি এত হয়, তাহলে বাদ বাকি 3টে ভগ্নাংশের যোগফল ছিল এত, তাহলে এই 3টের যোগফল থেকে যদি এটা বাদ দিয়ে দিই, বাদ বাকি দুটো ভগ্নাংশের যোগ হবে। তো ফার্স্ট আর লাস্ট, ঠিক আছে, এই দুটো যোগফল কত হবে, এই 24 দুগুণ 48 আর 11, 48 আর 58, 59/24। এখান থেকে মাঝের ভগ্নাংশটা যদি বাদ দিয়ে দিই 5/6, তাহলে কত লসাগু হবে, 24 লসাগু হবে। দেখো 59 বিয়োগ এটা 4 ছক 24, 20, 59 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 39। এই 39/24 এটা কিন্তু প্রথম ভগ্নাংশ আর শেষ ভগ্নাংশ দুটো যোগফল। ঠিক আছে, তাহলে এইবার দেখো এখান থেকে আমরা 3টে ভগ্নাংশ বের করতে পারবো। দেখো এই কোশ্চেনটি যদি অপশন থাকতো তাহলে অপশন থেকে তুমি ইজিলি সলভ করে দিতে পারতে। এই যে মাঝের ভগ্নাংশটা পেয়ে গেছি, 4টে অপশন থাকতো, যদি একটার মাঝে শুধু 5/6 থাকতো তাহলে কিন্তু তুমি সেটা নিশ্চিন্তে টিক দিয়ে চলে আসতে, এত সময় লস করার দরকার হতো না। আমি যেহেতু এখানে অপশন টুকিনি, সেই জন্য আমাকে 3টে ভগ্নাংশ আলাদা করে বের করতে হবে, একটু সময় লাগবে। পরীক্ষার হলে কিন্তু এই 5/6 আসার পরে তুমি অ্যান্সার করে আসতে পারবে, কারণ দেখবে কোনটার মাঝে 5/6 আছে, বাদ বাকি সামনে পিছনে দেখার দরকার নেই, টিক দিয়ে চলে আসলে।
এবার যদি তিনটেরই মাঝে 5/6 থাকে তাহলে আমরা কি করে করব। এবার কি করব দেখো, এই যে দুটো ভগ্নাংশের যোগফল পেলাম, এই যোগফলটা কি অনুপাতে, 7:6 অনুপাতে আছে। তাহলে আমরা কি করব, প্রথম ভগ্নাংশটি হবে এই 39/24 গুণ হচ্ছে এই যে 7 আর 6 কত, 13 আনুপাতিক সমষ্টি, তাহলে 13 দিয়ে গুণ 13 বাই কত, সরি 7/13, 7/13 কাটাকাটি করো দেখো, 7/13 হলে এটা ছিল 39, 13 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 8, তাহলে ফার্স্ট ভগ্নাংশটি হচ্ছে তোমার 7/8, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। আর সেকেন্ড ভগ্নাংশটা, দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে, এই 39/24 গুণ 6 এর 13, 6/13, 3 13 39, 3 3 8 24, 8 3 2 6, এই সরি 2 দিয়ে কাটো, 3 2 6, 4 2 8, 3 এর 4, ঠিক আছে, 3 এর 4 বা 6 এর 8, 3 এর 4 যাই বলো, ঠিক আছে। তো 3 3 3 13 39, 3 8 24, 3 2 6, 4 2 8, 3 এর 4, তাহলে এই হচ্ছে তিনটা। এটা হচ্ছে মাঝের ভগ্নাংশ, এটা প্রথম, এটা লাস্ট। তাহলে ফাইনালি আমার অ্যানসার হচ্ছে 7/8, 5/6, 3/4। এটা হচ্ছে আমার এই কোশ্চেনটির সঠিক উত্তর, পরপর তিনটে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 12 শেষ হলো। আশা করছি বুঝতে পেরেছো এবং ভীষণ ভালো একটি অঙ্ক এটা। আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 13, কি বলা হচ্ছে, লাভ ক্ষতির একটি অঙ্ক দেখতে পাচ্ছি। কি আছে না, একটি দ্রব্যের ক্রয় মূল্য 600 কোটি টাকা এবং এই এটা ধার্য মূল্যের থেকে 25% কম, এই যে 600 কোটি টাকাটা। আচ্ছা, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা কত লাভ হবে। দেখো, লাভ লসের হিসাব করতে লাগে সিপিএসপি জানতে হবে। তো সিপি তো এখানে দেখতেই পাচ্ছি দেওয়া আছে 620 টাকা। সিপি যদি 600 কোটি টাকা হয় তাহলে এসপি কত হবে। এসপি এই 620 এর সঙ্গে দেখো একটা কি বলা হয়েছে, 600 কোটি টাকা তো ক্রয় মূল্য, যেটা ধার্য মূল্য থেকে 25% কম, অর্থাৎ ধার্য মূল্যটা বেশি ছিল, ধার্য মূল্যটাকে বেশি হবে এর থেকে, কিরকম ভাবে না 25% কম দিয়ে বেশি করতে হবে। তাহলে 25% কম মানে আমার চোখের সামনে 100 আর 75 ভেসে ওঠে। যেহেতু ধার্য মূল্য 600 কোটির থেকে বেশি, তাই আমরা কি করব, 100/75 দিয়ে গুণ করব। তাহলে এটা কাটাকাটি করলে এটা আমার মার্ক প্রাইস বেরোলো। এবার মার্ক প্রাইস থেকে 15% ছাড়ে বিক্রি করা হয়েছে, তার মানে বিক্রি করা হয়েছিল কত টাকায়, 85/100 দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো। কাটাকাটি করো, এই দেখো 100 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 15, এটা 17, এবার 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে এটা কাটলে একবার, 5 গুণ 10, 4 5 20, 124। তাহলে কি হচ্ছে, 17 দিয়ে 124 কে গুণ করলে 4 17 68, 8 হাতে 6, 17 গুণ 34 আছে, 40 এর 0 হাতে 4, 17 হচ্ছে 21, 2108 টাকা আমার কি বেরোলো, এসপি বেরোলো, সেলিং প্রাইস। সিপি এটা, তাহলে এর থেকে এটা মাইনাস করতে গেলে দেখো ভগ্নাংশ রয়েছে, বিয়োগফল জটিল এসে যাবে, পার্সেন্টেজ বের করতে গেলে জটিল হবে। এইখানে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কি, এই যে হরে যে সংখ্যাটা আছে না, তত গুণ এখানে বাড়িয়ে নাও। তাহলে এটাকে বাড়ালে আমরা কি করব, সিপি কেও সেই একই হারে বাড়িয়ে নেব। তাহলে কি হবে দেখো, এটা 3 3 কেটে গিয়ে, 2108 হবে, এটা এসপি হবে 2108 টাকা, ভগ্নাংশ থাকলো না। আর এখানে সিপি হয়ে যাবে তখন 300 3 2 6, 3 6 1860 টাকা। এবার 2108 থেকে 1860 কম, তার মানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে মাইনাস করো, মাইনাস করলে লাভটা কিন্তু 1860 টাকার উপরে হবে। তাহলে লাভের পার্সেন্টেজ বেরোবে, লাভ পার্সেন্টেজ ইকুয়াল টু 1860 টাকার উপর লাভ হবে কত না, এটা বিয়োগ করলে দেখো 08 8 হলো, তারপরে 6 আছে কত, 10 হবে, 4 হলে হাতে 1, 9 আছে কত, 11 হবে, 2 হলে। এবার একে পার্সেন্টেজ নিতে হলে 100% দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 2 10, এটাকে কাটলে 9 2 18, 3 2 93, 93 কে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে যাবে না কারণ 3 8 24, 3 দিয়ে যাচ্ছে না। তাহলে 31 দিয়ে কাটলে 3 31 93, 31 দিয়ে কাটলে 8 31 248। তার মানে আমার আসলো কত, 40 বাই হচ্ছে 3, 13 পূর্ণ 1/3%। ঠিক আছে, এটাই হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। তাহলে এই ছোট্ট একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল। এই যে হরে 3 দিয়ে গুণ করে 3 গুণ আকারে সিপিএসপি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, তার ফলে কিন্তু অঙ্কটা অনেকটা ইজি হলো। এইভাবে ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে নিয়মিত অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে এই ট্রিক্স গুলো মাথায় আসবে না এবং আমরা কিন্তু অনেক সময় নিয়ে নেবো এগুলো সলভ করতে, ফলে নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা সব কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবো না। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 14, 500 টাকার উপর
40% এবং 500 টাকার উপর পর পর একবার 36 আর একবার 4% ছাড়ে পার্থক্য কত? তাহলে আমরা যদি এটাকে 500 40% বের করি একবার, আর একবার 500 এই পার্সেন্ট দুবার বের করি, করে যে টাকাটা এখানে পাবো আর এই টাকাটার ডিফারেন্স করতে যাই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে এটার শর্টকাট ট্রিক্স একটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা এটা ইজিলি করব, আগে আমরা দেখব এই দুটো পার্সেন্ট মানে মোট কত ছাড়। এটা আমরা a প্লাস b প্লাস ab বাই 100 এই ফর্মুলা দিয়ে ইউজ করে করতে পারি। তাহলে এখানে 36% ছাড় মানে -36 প্লাস এখানে 4% ছাড় মানে -4, ঠিক আছে, প্লাস এখানে -36 আর ইনটু -4 বাই 100। তাহলে এটা কি হবে -40 প্লাস এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 ছক 24 এর 4 হাতে 2 14 144 বাই 100। তাহলে দেখো এই যে -40 এটা 40 এসেছে, এখানেও এই যে 40 এখানেও 40%ই বলেছিল। তাহলে এই দুটো এই টোটালটা আর এইটুকুর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এটার মধ্যেও 40 আছে, এটার মধ্যে 40% তো আছেই, আরো অতিরিক্ত এইটুকু রয়েছে। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আমার অনলি এইটুকুই ডিফারেন্স। এই দুটো অংশের মধ্যে এটা যদিও কম, এর থেকে সবসময় এটা কম হয়, এটা কতটা কম বা কতটা পার্থক্য এটার সঙ্গে, এই যে এই 40-এর সঙ্গে যেটুকু এক্সট্রা আছে এইটুকুই তো পার্থক্য। তার মানে কি আমার এই 500 টাকার এই পার্সেন্টেজটুকু বের করলেই হবে, অর্থাৎ এই 1.44%টুকুই আমার হচ্ছে এই দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 40% আর এই দুইবার ছাড়ের এই যে পার্সেন্টেজ টোটাল তার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুকু। তাহলে এই 500 টাকার আমরা বের করব ওই 1.44%। তাহলে কি হবে দেখো 500 ইনটু 1.44 বাই 100, এই 500 পার্সেন্টেজ উঠে যাওয়ার জন্য আর এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য একটা 100 কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল। এইবার যদি আমরা আর কাটাকাটি না করি, 5 দিয়ে 144 কে গুণ করি, 4 5 করি 0 হাতে 2 22 এর 2 হাতে 2 5 কে 5 আর 2 7 720 বাই 100, তার মানে কত 7.20 টাকা। এটাই কিন্তু ডিফারেন্স, ঠিক আছে, এটাই আমার এই কোশ্চেনটির অ্যানসার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য কিন্তু অঙ্কটা অনেক ইজি হয়ে গেল, নাহলে তোমরা ওই দুইবার আলাদা আলাদা করে বের করে দেখো, প্রচুর সময় লেগে যাবে অঙ্কটা ক্যালকুলেশন করতে। ঠিক আছে, যাই হোক আমরা আজকে এখানেই শেষ করছি ক্লাস।